স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা ৮। লেখনীতে সানজিদা আক্তার মুন্নি। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। তৌসির কেরামত আলীর বুকে কোপ মারতেই কেচোর আগায় ঝুলে যায় একটি কাক। আসলে এটা কেরামত আলী না, এটি ছিল একটা খবিশ জিন। এই জিনটা এই বিলের কারণেই এই বিলটা বড্ড দোষী। এই জিনগুলো মানুষের রূপ নিয়ে মজা করে, কোনো সময় আবার মেরেও ফেলে। তৌসির কেরামত আলীকে চুপচাপ থাকতে দেখে বুঝে গিয়েছিল এটি জিন। সাথে পানির কলকলে শব্দও ওর কানে বেজেছে, তাই সাথে সাথে জিনকে ওপরে পাঠিয়ে দিয়েছে। কেরামত আলী পানিতে পড়ে আসে খানিকটা পিছনে। তৌসির কাকটাকে কোচের আগায় নিয়ে গিয়ে ওকে এক টেনে তুলতে তুলতে অন্য হাতে কোচের আগায় সেটে থাকা মরা কাকের দিকে তাকিয়ে কটাক্ষ করে বলে, এই দেখ মাগির পোলা, জিনও আমার কাছে রেহাই পেল না। কেরামত পানি থেকে উঠতে উঠতে বলে, খবিশের বাচ্চাও যাইতা ধরছিল ভাই, আমি তো কই এই শেষ জীবন। তৌসির কাকটা পানিতে ফেলে দিতে দিতে বলে, আমাদের মারার ধান্দা করতে গিয়ে নিজেই দয়ালের দরবারে গেল গা। এ বলে সামনে আগাতে থাকে। এই যে জিন মারা, এগুলো প্রথম না, কিন্তু তৌসিরদের জীবনে আরো অনেক সময় এমন ঘটনা ঘটেছে বিধায় তৌসিরের ভয় নেই অন্তরে। ওরা দুজনে এটাকে স্বাভাবিকভাবেই নেয়। মাছ যখন ধরতে এসেছে, মাছ ধরেই যাবে। কেরামত আলী নিজের ভিজা লুঙ্গি কোমরে গুজতে গুজতে বলে, ভাইজান আর ধরবেন নাকি আইজি চইলা যাইবেন? না না, ধর্মু, চইলা যামু কেন? জিনের সাওয়া টাওয়া ডরায়া লাভ আছে? আচ্ছা চলেন। বুঝলি কেরামত, মাছের যে দাম বাজারে, একটা মাছ এখন মায়েরা খাইতে পারলে ৩০০-৪০০ টাকা বাইসা যাইব। কেরামত আলী থমকায়। এদের এত টাকা করি থাকার পরও এত কিপটামি করে? কেরামত হাবলার মতো হেসে বলে, হ ভাই, হক কথা। কথা বলতে বলতে হাঁটু পানি অবধি আগায় ওরা। আর একটুখানি সামনে আগাতেই পানিতে নড়ে উঠতে দেখে একটা বড় দেখে গজার। তৌসির ওর দেখা পেয়েই সাথে সাথে কোচ তুলে কোপ মারে, সেটি কোচের মাথায় নিয়ে নেয়। মাছের পেট ফুঁড়ে গিয়ে পিঠ দিয়ে বেরিয়ে যায় কোচের লোহার কাঁটাগুলো। তৌসির কোচটা খাড়া করে পানি থেকে উঠাতে উঠাতে বলে, চল আইস তোর ভাবিরে দিয়া এইটা রান্দামু। কেরামত এটা শুনে মুখ বাঁকিয়ে বলে, রান্না করব ভাবি যান, এত রাইতে? তৌসির পারে উঠতে উঠতে বলে, রানবো রানবো, আমি জামাই ওর, সব করব আমার কথাই। করলেই হইল। এদিকে নাজা তাহাজ্জুদের নামাজ পড়ে দাঁড়িয়ে আছে। ঘুম থেকে উঠে নিজের চুল বাঁধা দেখে নিদারুণ অবাক হয়েছিল, কারণ ওর সম্পূর্ণ মনে আছে যে ও চুল খুলে ঘুমিয়েছিল। এর মধ্যে তৌসিরও ঘরে নেই। অনেক ভেবে ভেবে অজু করে নিয়ে নামাজে দাঁড়িয়েছে, কারণ সময় পার হয়ে যাচ্ছিল তাহাজ্জুদের। ওর বিড়ালগুলো ঘুমিয়ে আছে এখনো। নাজা আর ওদের তুলেনি। ৮ রাকাত পড়ে মোনাজাত শেষ করে বসে বসে দরুদ পড়ছিল। তখনই তৌসির ঘরে আসে। এসে দেখে নাজা নামাজের পাটিতে নীরবে বসে আছে। নাজাকে নামাজ পড়তে দেখে মনে মনে বলে ওঠে, আমার মতো এমন পাপীর কপালে এমন হেকমতকারী রানী কেমনে জুটল? এসব আজে বাজে চিন্তা মনে নিয়ে কিছু সময় চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর নাজাকে ডাক দিয়ে বলে, নাজা শুনছো? তৌসিরের ডাক শুনে নাজা পেছনে তাকায় না, চুপচাপ নামাজের পাটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বসে থেকে উত্তর দেয়, না শুনছি না আমি, কালা। তৌসির ওর কথায় বুক ঝেড়ে শ্বাস ফেলে সামনে এগোতে এগোতে বলে, এক মুখ মায়ের সাউয়ার। এ বলে নাজার পাশে এসে দাঁড়াই, দুহাত কোমরে রাখে, একটু তেড়া হয়ে দাঁড়িয়ে বলে, রান্নাঘরে যাও, ওখানে বড় একটা মাছ ধইরা আনছি, ওইটা বানাও, কাম করো গিয়া। নাজা তৌসিরের আদেশ শুনে কিন্তু তাও তৌসিরের দিকে তাকায় না, চুপচাপ পাঠির দিকে তাকিয়ে উত্তর দেয়, আচ্ছা আচ্ছা। পাটি বলতে কি জানো? মানে ফ্লোরে বসার জন্য, এক কথায় মেঝেতে বসার জন্য যেটা, সেটাকে পাটি বলে। যেটা মনে করো কার্পেট, জায়নামাজ, যদি মনে করো জায়নামাজের ওল্ড ভার্সনটা হচ্ছে পাটি, আবার ওই যে ডাইনিং টেবিলের ওল্ড ভার্সনটা হচ্ছে পাটি। বুঝছো? আশা করি বুঝতে পারছো। আমি মনে হয় তোমাদেরকে বুঝাতে পারিনি, না কি বুঝলাম না কিছু আমি। যাই হোক, বুঝে ফেলবা, বুঝলা? এত অবুঝ হলে চলে না। আমি এসব কাজকর্ম পারি না করতে। তৌসির নাজার উত্তরে প্রতিবারের মতোই বিরক্ত হয়ে যায়। বিরক্ত গলায় বলে, কামকাজ যখন পারিস না, তাহলে হাঙ্গা বইলি কেন? বাপের ঘরে লাউ কদুর বীজ হইয়া থাকতি।
নাজা তৌসিরের কথায় মাথা নিচু করে রয় কিছু সময়। তারপর কি একটা ফোন দিয়ে এটা তৌসিরের দিকে নরম চোখে মুখ তুলে তাকাই। নাজার কালচে সবুজ চোখের এই নিরীহ হরিণীর মতো চাহনিতে তৌসিরের মন মাঝি গলে পড়তে শুরু করে। ইস, কতই না সুন্দর এই চাহনি, কি নরম, কতটা আবেশী। এই চোখ জুড়ে যথেষ্ট তৌসিরকে আচ্ছা মতো ধ্বংস করে দেওয়ার জন্য। তৌসির ভেতরখানা ধরফর করতে থাকে এই চাহনি দেখে। তৌসির ঠোঁটে হাত দিয়ে কি একটা ভাবতে ভাবতে মুগ্ধ চোখে নাঝার দিকে তাকিয়ে থাকে কিছু সময়। তখনই নাঝা নরম গলায় বলে ওঠে, এভাবে বলছেন কেন? আপনি করে নিন না, আমি তো পারি না। নাঝার এই নরম গলার কথায় তৌসিরের চোখ উল্টে যায়। ও চোখ বড় বড় করে বিস্ময়ে নাঝার দিকে তাকায়। আর তাকাবেই বা না কেন, এত সুন্দর কথা। নাঝার মুখে এমন সুন্দর কথা আর আকাশের চাঁদ হাতে পাওয়া সমান ব্যাপার তৌসিরের কাছে। তৌসির নাঝার দিকে একটু ঝুঁকে নাঝার থুতনিতে আলতো করে নিজের হাত রেখে বাচ্চাদের মতো করে মুখ করে আলতো সুরে বলে, এমন নাটক করে লাভ নাই। আমি তোমার এমন কথাই গলবো না গো বউ, কাম তোমারই করা লাগবো। নাঝা তৌসিরের কথায় রেগে ফেটে ওঠে। তৌসিরের হাতে নিজের থেকে ঝাড়ি মেরে সরিয়ে উঠতে উঠতে বলে, রাত দুপুরেও নাটক করতে হয়? এ বলে রুমে নামাজের হিজাবটা খুলে পাটিতে রেখে বিছানা থেকে ওড়নাটা গায়ে জড়িয়ে নেয়। ওড়না গায়ে জড়িয়ে নিয়ে তৌসিরের দিকে তাকিয়ে রুক্ষ গলায় বলে, চলুন আমার সাথে, আমি একা ভয় পাই। তৌসির ওর কথায় সোজা হয়ে দাঁড়িয়ে টিটকারি মেরে বলে, ও আল্লাহ, তুমি ভয়ও পাও? নাজা তৌসিরের কথায় ওর দিকে কঠোর চোখে তাকায়, কিন্তু কিছু বলে না। চুপচাপ রুম হতে বেরিয়ে যায়। তৌসির ওর পিছনে পিছনে যায়। কি আর করবে, বউটা ওর বাচ্চা টাইপের ভয় ডর পেতেই পারে। বউকে সেফ রাখা প্রয়োজন। এত সুন্দর বউ পেয়েছে, কপাল কম ভালো নাকি তার? নাজা রান্নাঘরে এসে দেখে ফ্লোরে একটা মাছ রাখা আছে বউলে। আচ্ছা, বোল মানে হচ্ছে প্লাস্টিকের গামলা, বুঝছো? নাজা বড় একটা বটি নিয়ে বসে পড়ে মাছ কাটতে। এসব ও পারে ভালোই। বড় পরিবারে জন্ম হয়েছে বলে একটু টুকটাক কাজ নাজা পারে। তৌসির একটা চেয়ার টেনে ওর পাশে এসে বসে। নাজা একটা চামচ নিয়ে মাছের আঁশ ছাড়াতে থাকে। মাছের আঁশ ছাড়াতে ছাড়াতে একসময় একটা মাছের আঁশ উঠে এসে নাঝার নাকে লাগে। এটা দেখে তৌসিরের খারাপই লাগে একটু, তাই ভালোবাসা দেখাতে হাত বাড়িয়ে নাঝার নাক থেকে আঁশটা তুলে নেয়। তৌসির একটু কেয়ারিং হওয়ার চেষ্টা করছে আর কি, কিন্তু ওর বইয়ের তো এইসব আবার হজম হয় না। নাঝা চোখ বুজে জোরে জোরে শ্বাস নেয়। তারপর রুক্ষ গলায় বলে, হাত কেটে যাক আমার, তাহলে আপনি শান্ত হবেন। তৌসির নাঝার রুক্ষ গলার এই বাণী শুনে দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে হেলান দিতে দিতে বলে, মানুষের ভালা করতে নাই এই জগতে। তুমি করবা ভালা, কিন্তু তোমার পাশে লাইগা যাইব মন্দের আটা। তৌসিরের কথা শুনে নাঝা কিরমির করে বলে, আমার ভালা করা লাগবে না আপনার। তৌসির নাঝার কথায় নাক মুখ ছিটকিয়ে বলে, না 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 ম্যাডাম, আপনার ভালা আমার মতো খারাপ কেমনে করবো কন্ত? এইটাও কি সম্ভব? নাঝা মাস্টার মাথা কাটতে কাটতে তৌসিরের দিকে চেয়ে বলে, না, সম্ভব না। শয়তানে মানুষের ভালো কখনো করে না, আর আপনি খারাপ না, আপনি একটা নিকৃষ্ট, বুঝলেন? তৌসির খানিকটা তাচ্ছিল্যর হাসি হেসে বলে ওঠে, হ হ, দুনিয়ার যত খারাপ আর যত নিকৃষ্ট সবই তো আমি। তুমি আর তোমার বাপ চাচারা তো দুধে ধোয়া তুলসী পাতা। নাজা মাছের পেট কাটতে কাটতে তৌসিরের কথায় প্রত্যুত্তরে শুধাই, হ্যাঁ হ্যাঁ, আমার বাপ চাচা ধোয়া তুলসী পাতা, তা আমি জানি। আপনার মনে করিয়ে দিতে হবে না। কথায় কথায় আমার বাপ চাচার ঠ্যাং টানা লাগে? তোমার বাপ চাচার ঠ্যাং বেশি লম্বা, এই লাইগা টানি। নাজা এবার বড্ড বিরক্ত হয় তৌসিরের কথায়, তাই এবার ধমকে বলে, চুপ করুন তো, বড্ড বেশি কথা বলেন আপনি। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোমার লাগে একটু কথাও কইতে পারি না, না পারি কইতে মিঠা কথা, আর না পারি কইতে দিতা কথা। নাজা এবার তৌসিরের কথায় কোনো উত্তর না দিয়ে চুপচাপ উঠে যায় মাছের আঁশ যে বউলে রেখেছে তা বেসিনের নিচে রেখে বটিটা ধুয়ে নেয়। তারপর কেটে রাখা মাছ বেসিনের ট্যাপ ছেড়ে ধুতে ধুতে ঘাড় ফিরিয়ে তৌসিরের দিকে তাকায়। তৌসির সেই ছেঁড়া পাঞ্জাবিটাই পরে আছে। এটা দেখে নাঝার নাক মুখ কুচকায়। তারপর বলে, কি করব এই মাছ? ফ্রিজে রেখে দেই? তৌসির চেয়ার থেকে উঠতে উঠতে বলে, হ্যাঁ রাখো, আর 2 টুকরো এখন ভাজা করে দাও, আমি আর কেরামত খামো। নাঝা রান্নার কথা শুনে স্যাত করে উঠে বলে, আমি রান্না করতে পারি না। তৌসির নাঝার কথা শুনে মেকি হেসে ওর দিকে পা ফেলে এগিয়ে এসে বলে, চেষ্টা করো। তৌসিরের এত সুন্দর বাণীতে প্রত্যুত্তরে নাঝা তেরামি করে বলে, আমি রান্না করতে পারবো না,
বলেছি তো পারবো না, আপনি পারলে করুন। তৌসিরের মেজাজ এবার বিগড়ে যায়, তাই ঠাস করে বলে ওঠে, সাওয়ার সাওয়ার কথা তনায়া চুপচাপ রান। আমার লগে হাঙ্গা যখন তোর হইছে, রান্না তোরই করাই লাগবো। নাজা ধমক খেয়ে কেঁপে ওঠে। হঠাৎ এমন ধমক দিবে আশা করেনি, তাই এমন কেঁপে উঠল। নয়তো তৌসিরের ধমকে কেঁপে ওঠার মতো মেয়ে নাজা নয়। নাজা ধমক শুনে আর কিছু বলে না। 3 পিস মাছ রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দেয় একটা বাটিতে। 3 পিস মাছ দেখে তৌসির নাজাকে জিজ্ঞেস করে, তুমিও খাইবা নাকি? নাজা মশলা নিতে নিতে তিতা সুরে বলে, হ্যাঁ খাবো, আমার তো আপনাদের মতো রাত বিরাতে খাওয়া লাগে। তৌসির নাজার কথায় বুঝে যায় ও খাবে না, তাই তাড়াতাড়ি হাত বাড়িয়ে 1 পিস মাছ প্লেট থেকে নিয়ে নেয়। এটা দেখে নাজা হতবাক হয়ে ওর দিকে কটমট করে তাকায়। তৌসির নাজার চাওয়া দেখে বলে ওঠে, আমরা 2 জন 2 পিস খামো, 1 পিস এক্সট্রা লাগবো না। মাছের বহুত দাম বাজারে, 1 পিস বাঁচতেও বাঁচবো। এ বলে ফ্রিজে মাছের পিসটা রেখে দেয়। নাজা দাঁতে দাঁত পিষে সহ্য করে নেয়, মনে মনে ভাবে, সি কতটা ছোট লোক, সি সি। নাজা দীর্ঘশ্বাস আড়াল করে চুপচাপ ওই 2 পিস মাছেই পরিমাণ মশলা নেয়। তৌসির মাছের পিস রেখে এসে ওর পিছনে দাঁড়ায়। নাজার বিরক্তির আর শেষ নেই। 4 রাকাত নামাজ পড়তে পারেনি, রান্না করতে এসেছে, কিন্তু এখানে তৌসিরের হাড় কিপটামি করছে। ওই যে কথায় আছে না, সময় দেখলে ব্যাঙেও ঠ্যাং মেলে, তো নাজার হালও এমন হয়েছে। খুলে যায় ওর চুলের খোপা। খোপা ধীরে ধীরে খুলে এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে যায় নাজার পিঠে। নাজা এখন কি করবে বুঝে পায় না। মশলা মাখানো হাত, কিছুটা দিশেহারা বোধ করে, তাই কোনো কিছু না ভেবে পিছনে ঘুরে তৌসিরের পাঞ্জাবির বুকের অংশে নিজের মশলাযুক্ত হাত দিয়ে মুছে নেয়। সাথে সাথে ওর হাতে লেগে থাকা সব মশলা তৌসিরের পাঞ্জাবিতে গিয়ে লাগে। হাত মুছে নিয়ে তাড়াতাড়ি নিজের অবাধ্য কেশ তরঙ্গ গুটায় নাজা। তৌসিরের জান তো বেরিয়ে যাওয়ার উপক্রম। কি করলো এটা নাজা? পাঞ্জাবি ছিঁড়াই ভেবেছিল নাজাকে দিয়ে সেলাই করিয়ে পরবে, কিন্তু এখন তো নাজা পাঞ্জাবিতে দাগ লাগিয়ে দিল। এখন কি হবে? 1200 টাকা দিয়ে গত ঈদে কিনেছিল, 3 মাসও হয়নি, নষ্ট হয়ে গেল, লস হয়ে গেল এবার বড্ড। না, লস হওয়া যেতে দেওয়া যাবে না। এমনিতেই জীবন মানেই লস আর লস, তাই লস হতে দেওয়া যাবে না। তৌসির নাজার পাশে এসে দাঁড়িয়ে মাথা হালকা কাত করে ওর দিকে কঠোর চোখে তাকিয়ে বলে, কি করলা এডি? নাজা তৌসিরের কথায় তোয়াক্কা না করে বলে, কি করলাম আবার করে দেখাই? তৌসির দাঁত চেপে বলে, সাওয়া সরাইয়া দিমু, চুপচাপ ধুয়া দাও। আমি তো ধুয়ে দেই, আপনি ধুয়েছেন বিয়ের পর থেকে আপনার কাপড়? এ বলে নাজা গ্যাসে তাওয়া বসাতে নেয়। হাড় কিপটে তৌসিরের কলিজা ধরে যায় এটা দেখে। তৌসির তাড়াতাড়ি বলে ওঠে, গ্যাসের চুলাই কেন, লাকড়ি চুলাই বসাও। গ্যাস সিলিন্ডারের দাম 1400 টাকা উঠছে গিয়া। নাজা এটা শুনে ফুস করে শ্বাস ফেলে তৌসিরের দিকে দগ্ধ চোখ চেয়ে বলে, এমন কেন করছেন? এই রাত্রিরে আমি কিভাবে আগুন ধরাবো? খুব কষ্ট হবে। করে নেই আজ গ্যাসে। তৌসিরের মন নাজার এই আদুরে কথাটা শুনে একটু হলেও গলে, কিন্তু তারপরে এদিকে ওদিকে এক পলক তাকিয়ে বলে, আমাদের বাড়িতে গ্যাসে চা ছাড়া অন্য কিছু করা হয় না, তাই লাকড়ি চুলে আগুন ধরাও। এটা বলল কারণ আজকের অভ্যাসে আগামীকালের অভ্যাস। আজ যদি ও রান্না করতে দেয়, তাহলে আগামীতেও নাজা রান্না করবে। আর বউকে বেশি লাই দেওয়ার মতো মানুষ তৌসির নয়, তাই কষ্ট হলেও নাজাকে লাকড়ির চুলাই করতে হবে রান্না। তৌসিরের কথা শুনে নাজা কঠোর চোখে এক নজর তৌসিরের দিকে তাকিয়ে তারপর চোখ ফিরিয়ে লাকড়ির চুলায় আগুন ধরানোর জন্য লাকড়ি দিতে দিতে মনে মনে বলে, এক খবিশ কিপটার সাথে সংসার করতে হবে। সি সি, এত ছোটলোকি করার মানুষ কিভাবে করে? এত ছোটলোক মানুষ কিভাবে হতে পারে? ওয়াক্থু, সামান্য গ্যাসের জন্য এত কথা, না জানি কত কি দেখতে হবে আর শুনতে হয়। তৌসির নাজাকে নিজের কাজ করতে দেখে এবার নিজের 2টো প্লেট ধুয়ে পরিমাণ মতো ভাত নিয়ে নেয়। সাথে ফ্রিজ থেকে 2 টুকরা লেবু, 2টো কাঁচা মরিচ নিয়ে নেয়। এগুলো মরে গেলেও তৌসির করতো না, রান্নাঘরে তো আসেই না। কিন্তু কি করবে এখন? বউ তো, বউকে বেশি কষ্ট দিলে আবার কলিজা খুঁতখুত করে, তাই নিজেই করে নিচ্ছে যতটুকু পারছে। নাজা মাছ ভাজতে দিয়ে একটা পেঁয়াজ আর যা যা লাগে কেটে নেয়। তারপর মাছ 2টা পিস ভেজে ভাত নিয়ে রাখা 2টা প্লেটে রেখে দেয়। ঘেমে একাকার ওর অবস্থা খারাপ, একটা এসি ফ্যান কিছুই নেই। নাজা নিজের ওড়না দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে তৌসিরের দিকে তাকিয়ে বলে, নিন, নিয়ে যান। তৌসির এক নজর ঘেমে লাল হয়ে যাওয়া নাজার দিকে তাকায়। ভেবেছিল একবারই তাকাবে, তারপর চোখ ফিরিয়ে নেবে, কিন্তু তা আর হলো না। চোখ সেই ঠেকেই গেল নাজার মুখ পানে।
আর ঠেকবেই না বা কেন? এত সুন্দর যে মেয়েটা। গরমে ঘেমে ওর সমস্ত মুখখানি রক্তাভ হয়ে উঠেছে, ঠিক ঠিক সূর্যোদয় আকাশে জ্বলে ওঠা আগুন রঙা আভার মতো। গাল দুটো লাল হয়ে গেছে, পূর্ণ পলাশ ফুলের ন্যায় তপ্ত, কিন্তু মোহনীয়। ঘামে ভেজা রক্তিম ঠোঁটজোড়া শিশির সিক্ত জবা ফুলের মতো লালিমাই ভরপুর হয়ে গেছে। বড্ড কোমল ও আকর্ষণীয় লাগছে এই অধর জোড়া। হেমন্তের ঘন পাখনা খচিত রত্নখানি ওড নয়ন দুটি নাঝার এই পান্না নয়নার ক্লান্তি থাকলেও ঝরে পড়ছে অসীম মায়া। ওর শোভন নাসিকা ঘামে ভেজে একদম বেহাল। ওর নাসারন্ধ দেখে মনে হচ্ছে শিশিরে ধোয়া পাহাড় চূড়া, এর ওপর কপালে উপচে পড়ছে ছোট ছোট চুল। তৌসির নাঝার এই লাল হয়ে যাওয়া মুখ দেখে ফিসফিসিয়ে বলে, কাম করে নাই একটু, আর দেখা মনে হইতাছে কাম কইরা দুনিয়া উল্টায় আনিছে। নাঝা গরমের তালে কিছু শোনে না, চুপচাপ বেরিয়ে যায় রান্নাঘর থেকে। জান পালাও পালাও বলছে, শুধু জীবনটাই তেজপাতা আর কিছুই না। এত গরম, এত গরম। তৌসির নাঝাকে যেতে দেখে আর কিছু বলে না, প্লেটগুলো খাওয়ার রুমে নিয়ে যায়। ওখানে কেরামত আলী পাটি বিছিয়ে বসে আছে। ওদের বাড়িতে ডাইনিং টেবিল এইসব নেই, সবাই নিচে বসেই খান, পাটি বিছিয়ে খাওয়ার রুমে। তৌসির প্লেটগুলো পাটিতে রাখতে রাখতে বলে, যা কেরামত, হাত ধুইয়া ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আয়, আর গ্লাস লয়ে আয়। কেরামত আলী উঠতে উঠতে বলে, যাইতাছি ভাই, ভাবির হাতের খাওন বইলা কথা, আজ ইচ্ছা মতো খামো। তৌসির মেকি হেসে বলে, দেখি কোন শাওয়ার আনছে তোর শাওয়ার ভাবি। নাঝা রুমে এসে ওয়াশরুমে যায়। ঘামে ভিজে গিয়েছে একেবারে, তাই গোসল করে নাই। গোসল করতে করতে ফজরের আজানও পড়ে যায়, তাই অজু করে একেবারে বের হয়। বের হয়ে কাবার্ড থেকে নিজের তেলের বোতল নেয়, হাতে পায়ে মাখবে বলে। নাঝা এক্সট্রা কিছু মাখে না, লোশন আর অলিভ অয়েল তেল ছাড়া। তেল বের করে দেখে তেলের বোতল শেষের দিকে। তাড়াহুড়োয় বিয়ে বিধায় কিছুই কেনা হয়নি, যা ছিল তখন আপাতত তাই নিয়ে এসেছে। এক ফোঁটা তেল হাতের তালুতে মেখে নিয়ে মুখে আর হাতে মেখে নেয়। তখনই তৌসির ঢেকুর দিতে দিতে ঘরে ঢুকতে ঢুকতে বলে, রান্না তো ভালোই মজা হয়েছে, তালুকদারের মাইয়া, পেট ভইরা খাইলাম ভাত। নাঝা তৌসিরের কথায় ওর দিকে তাকায়। সেরা মশলার দাগযুক্ত সাদা পাঞ্জাবি পরা, লুঙ্গি গোজা হাঁটুর ওপর অব্দি। এত অগোছালোর মধ্যেও বেশ সুন্দরী লাগছে ওকে, কিন্তু নাঝার চোখে সুন্দর লাগছে না। নাঝা চোখ ফিরিয়ে নিয়ে কাবার্ডে তেলের বোতলটা রাখতে রাখতে বলে, এই যে শুনছেন? তৌসির ওর কথার উত্তর দেয়, জি শুনছি। নাঝা পেছনে ঘুরে ওর মুখ পানে নির্লস চোখে তাকিয়ে বলে, আমার ব্যবহার করার তেল শেষ হয়ে গেছে, এনে দিবেন? তৌসির ভুরু কুচকে প্রশ্ন করে, কি তেল মাখো? আমি অলিভ অয়েল তেল মাখি, এনে দিবেন? তৌসির অলিভ অয়েলের কথা শুনে নাক মুখ ছিটকিয়ে বলে, নবাবের বেটি, বাজারে জিনিসপত্রের যে দাম, সরিষার তেলই গায়ে মাখো, অলিভ অয়েল আর মাইরো না। তৌসিরের এই সীমাহীন কিপটামি দেখে নাঝা আর চুপ থাকতে পারে না। মন চায় উষ্ঠা মারতে ওকে, কিন্তু এই মনের চাওয়া পূরণ হবে না। নিজেকে দমিয়ে নাঝা দাঁতে দাঁত চেপে বলে, এত কিপটামি করেন কেন আপনি? টাকা পয়সা কি কবরে নিয়ে যাবেন? তৌসির ফাজলামি করে মাথা নাড়িয়ে বলে, কবরের পাশে রাইখা দিমো। নাঝার গা জ্বলে যায়, রাগে টাস করে বলে ওঠে, দেখেন আপনার এই কিপটামির কারণে আপনি মরবেন। সি, কত ছোট লোক আপনি। তৌসির নিজের লুঙ্গি ভাঁজ কোমর থেকে ছুটাতে ছুটাতে দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমার শাওয়ার লগে তোমার মুখও ফাড়তে হইব দেখতাছি, নয়তো তোমারে দমাইতে পারতাম না। নাঝার গা ঘিনঘিনিয়ে ওঠে। এমন নিকৃষ্ট কথা শুনে নাঝার শরীর ঝাঁকিয়ে উঠে বলে, সি, কত নোংরা আপনি। আমি নোংরা, আমি ড্রেনের পানির থেইকাও নোংরা, তাতে তোর কি? এ বলতে বলতে নাঝার সামনে এসে দাঁড়ায়। তৌসিরকে নিজের সামনে আসতে দেখে নাঝা পেছনে ঘুরতে ঘুরতে বলে, আমারই তো সব, আপনার মতো নোংরার সাথে সংসার করতে হবে যে আমার। এ বলে নাঝা সামনের দিকে এগোতে থাকে। তৌসির পেছনে থেকে ওকে ঝাপটে জড়িয়ে ধরে নাঝার চুলগুলো খুলে দেয়, নাঝার গলায় নাক মুখ ঠেসে ধরে। নাঝা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়, গা ঘৃণায় গুড়িয়ে যাচ্ছে, অন্তর ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। তৌসির ওকে এভাবে ছুঁচ্ছে, না জানি কি আবদার এঁটে বসেছে এভাবে, কেন আবদ্ধ করছে তৌসির ওকে হঠাৎ। নাঝার মন খুটখুট করতে শুরু করেছে। নাঝা দুই হাত দিয়ে তৌসিরকে ঠেলে দিতে নেয়, কিন্তু তৌসির সরে না, উল্টো নাঝার দুই হাত ধরে শক্ত করে ওর পেটের সাথে চেপে ধরে। নাঝার দম বেরিয়ে আসতে নেয় এতে।
নাজার শরীর ঝাঁকিয়ে কেঁপে ওঠে। তৌসির নাজার কাঁধে নিজের ঠোঁট ছুঁইতে ছুঁইতে নাজার গলার দিকে হাত বাড়ায়। নাজা এটা দেখে কিরমির করে চোখ বুজে নেয়। তৌসির নাজার গলায় নিজের ডান হাতের বৃদ্ধা আঙুল বুলিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলে, গলায় বেশি ব্যথা পেয়েছিলে? এখনও রাগে ফুঁসতেছে মনে মনে। নাজা দাঁত চেপে তৌসিরের হাত নিজের গলা থেকে সরিয়ে নিয়ে বলে, না, রাগ করব কেন? আপনার উপর রাগ করার কোনো অধিকার আমার আছে? আপনি বিয়ে করেছেন, কিনে নিয়েছেন, এখন মারলেও ভালো আর কাটলেও। আমার রাগ আপনার উপর কি আদৌ খাটে? তৌসিরের শান্ত নরম মেজাজটা নাজার কথায় বড্ড গরম হয়ে যায়। নাজাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে নাজার ঘাড়ে থুতনি চেপে ধরে জোরে জোরে শ্বাস নিতে থাকে। তৌসিরের ক্লিন শেভ করা মুখে এখনও নতুন করে ছোট ছোট খুচা খুচা দাড়ি উঠেছে। এই দাড়িগুলো বেশ ধার বলতে গেলে, আর এখন এগুলো নাজার ঘাড়ের ত্বকে বিচ্ছে, আর ঘাড় কাঁধে উপচে পড়ছে তৌসিরের উষ্ণ শ্বাস। নাজার খুব কষ্ট হচ্ছে। এই মুহূর্তে সব এলোমেলো হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি প্রাণ মাঝি উড়াল দিবে নিজ গন্তব্যে। তৌসির কিরমির খেয়ে বলে, একটু রোমান্টিক মোডে আইলাম, অমনি তোমার শাওয়ার শাওয়ার কথা শুরু হইয়া গেল। ধুরবাল। নাজা এখন আর নড়ে না, চুপচাপ দাঁড়িয়ে থেকে উত্তর দেয়, এখন এসবের সময় নয়, ফজরের নামাজ পড়তে হবে, ছাড়ুন। তৌসির ছাড়ে না। তৌসির ওকে একইভাবে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে আর নরম সুরে বলে, তোমাকে জড়াইয়া ধরলে কেন জানি মনে হয় পৃথিবীর সব সুখ আমার হইয়া গেছে। তৌসিরের কথায় নাজা আলতো সুরে বলে, আর কত সময়? আজান হয়ে গেছে, নামাজ শেষে ধরবেন, এখন ছেড়ে দিন। তৌসির নাজার গালে আবারও নিজের ঠোঁট ছোঁয়ায়। গভীরভাবে নাজা কেঁপে ওঠে। সাথে সাথে তৌসির ওকে বলে, না, আর ধরবো না, আমার আবার সবসময় মুড আয় না এসব প্রেম ভালোবাসার। এ বলে নাজাকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে নাজা ছিটকে দূরে সরে যায় তৌসিরের থেকে। জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে, রাক্ষসের মতো শরীর দিয়ে জড়িয়ে ধরেন। এ বলে এক গ্লাস পানি হাতে নিয়ে বিছানায় বসে খেতে শুরু করে। এই ফাঁকে তৌসির নিজের পাঞ্জাবিটা খুলে নাজার দিকে ছুঁড়ে দিয়ে বলে, এইটা ভালো করে ধুইয়া সেলাই কইরা দিও। 1200 টাকা দিয়া কি না 12 মাসও পড়তে পারি নাই। এ হুকুম ঝেড়ে তৌসির কাবার থেকে আরেকটি লুঙ্গি নিয়ে বাথরুমের দিকে চলে যায়। নাজা পানি খেয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। না জানি কি হয় আজ না কাল তৌসির নিশ্চিত নিজের অধিকার নিয়ে নিবে। তখন নাজার কাছে নিজের বলতে কিছুই রইবে না। নাজা তো নিজের এই ইজ্জতটুকু বুঝ হওয়ার পর থেকে তালহা ভাইয়ের ভেবে এসেছে। তবে আজ কেন এত নিষ্ঠুর সমাপ্তি হচ্ছে এই ভাবনার? কেন হচ্ছে এমন? তৌসির শাওয়ারের নিচে শাওয়ার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকে। তৌসিরের মন খাবলাচ্ছে। নিজেকে সামলাতে কষ্ট হয় বড্ড। কি করবে বুঝে পায় না। চারিদিকে মরণ, যেদিকেই যায় সেদিকেই যন্ত্রণা। আগামীকাল সমাবেশ তন্ময় চাচার। সকালে গিয়ে সব চেক করে দিতে হবে নিজে থেকে, নয়তো বোমা টোমা থেকে যেতে পারে। শত্রুদের তো আবার অভাব নেই, যে যেমনে পারে অমনে ধরে যায় তা। জন্ম মৃত্যুর আবর্তনে পুনর্জন্ম হবে, তোমার আবার দেখা পাবো কখন কে জানে। জন্ম মৃত্যুর আবর্তনে পুনর্জন্ম হবে, তোমার আবার দেখা পাবো কখন কে জানে। দূরে যাও, সরে যাও, রেখে যাও কৃষ্ণ স্মৃতি তোমার আমার। জানি আবার একটি জন্ম আমার কভু হবে না। জানি আবার এমন করে তোমার দেখা পাবো না। জানি আবার একটি জন্ম আমার কভু হবে না। জানি আবার এমন করে তোমার দেখা পাবো না। আচ্ছা শোনো, আমি আজকে এই গানটা প্রথম গাইলাম, ওই প্রথম কিছু লাইন হয়তো গাওয়া ছিল, তবে আজকে নতুন করে গাইলাম, তো ওই জন্য সুর টানতে হয়তো ভুল হয়েছে। আর ওই গানে তো অনেক বাজনা টাজনা আছে, ওই জন্য কত সুন্দর লাগছে। বাজনাবিহীন আমার গান তো ওই জন্য একটু খারাপই লাগতে পারে। আমি জানি আমার লিসেনাররা আমি যদি হাম্বা হাম্বাও করি তাও তারা তাই শুনবে, তাই না? অবশ্যই কমেন্ট করে জানাও, বুঝছো? গানটা বাজছে স্লো বিটে স্পিকারে। নিজের বারান্দায় বসে আছে ইকরাম, বসে বসে এই গান শুনছে।
দেশে আসার পর থেকে ঘুমের ইঞ্জেকশন নিতে নিতে শরীরের অবস্থা ধ্বংসপ্রায় কেল্লার মতো। ফজরের আজান হয়েছে একটু আগে, সূর্য উদয় হচ্ছে ধীর স্থিরে, ঘুম নেই চোখে। আজ ঘুমের ইঞ্জেকশন দেয়নি ওকে ওর স্বার্থপর বাপ চাচারা, তাই আজ একটুখানি বিরহে পুড়তে পারছে। ইস, কি ভাগ্য ওর, কত নিষ্ঠুর ভাগ্য। নিজের প্রিয়তমাকে পেল না তো পেলই না, সাথে তাকেও পাওয়ার বিরহেও একটুখানিও পুড়তেও পারছে না। সিগারেট টানছে, চোখ মুখ লাল হয়ে আছে, নীলচে চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। নিয়তির নিষ্ঠুরতার ছাপে আজ তলিয়ে গেল ওর নিষ্পাপ চাওয়াখানি। ও পেলই না আর ওর আপন প্রিয়তমাকে। বুকের ভেতরটা চিৎকার করতে করতে গলা অবধি এসে আটকে গেছে। ইকরাব লালচে চোখে বুক ভরে শ্বাস ফেলে। হাতের ফোনের স্ক্রিনে একটা ফটো, যা নাঝার পান্না নয়নার। ইকরাব নাঝার আখিদ্বয় জুম করে করে দেখতে থাকে অসহায় চোখে। এই নয়ন শুধু নয়ন নয়, তা এক অবাক্ত প্রেম, ইকরাবের না পাওয়ার আকাঙ্ক্ষা। এমন সময় গানের একটি লাইন এসে কানে বাজে, জানি আবার একটি জন্ম আমার কভু হবে না। এই লাইনটা শুনেই নাঝার মায়াময়ী মুখখানা ইকরাবের চোখের সামনে ভেসে ওঠে। সাথে সাথে ইকরাব আহত সুরে বলে ওঠে, তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা কোনো লালসা ছিল না, বরং ছিল এক নিরুপায় চাওয়া। এ জন্ম যদি ব্যর্থ হয়, পুনর্জন্ম তো কেবল কল্পনা। মাথা নিচু করে নেয় এই বলেই চোখ বেয়ে টুপটাপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। কর্ণপাত হয় আবারও দুখানার খণ্ড লাইন, জানি আবার এমন করে তোমার দেখা পাবো না, জানি আবার একটি জন্ম আমার কভু হবে না। সাথে সাথে ইকরাব আফসোসের সুরে বলে ওঠে, তোমায় আপন করার তীব্রতা আমার ফেলা শেষ শ্বাসটুকু আরতি। এ বলে হাতের উল্টো পিঠে চোখ মুছে নিতে নিতে নিজেকে বোঝাই, জানি পূর্ণতা দূরের স্বপ্ন, তাও এই জন্মে তোমায় আমার বলার যে ব্যাকুলতা, তা জন্মান্তরের ঊর্ধ্বে। যে প্রিয়তমা। আচ্ছা, এবার আবার দৃশ্যপট চেঞ্জ হলো, বুঝছো? একটা অন্ধকার পুরনো স্যাঁতসেঁতে ঘরে বসে আছে 27 বছরের এক রমণী। তার চোখ মুখের অবস্থা ভয়াবহ, চোখ দুটো লাল হয়ে আছে, কোটর থেকে মনে হচ্ছে বেরিয়ে আসতে চায় মণিদয়। ঠোঁট শুকিয়ে ফেটে গেছে, মাথার চুলগুলো কাদায় মাখা, শুকিয়ে গিয়ে বিশ্রী জট বেঁধে আছে। পরনের কাপড় ছেঁড়া, শরীরে অল্প অল্প কাপড়ের টুকরো লেগে আছে ধুলো, ময়লা আর অজানা দুর্গন্ধে আচ্ছন্ন পুরো শরীর তার। 4 দিন ধরে খাবার জোটেনি, অভুক্ত দেহ নাভি পর্যন্ত শুকিয়ে ভেতরে গুটিয়ে গেছে, জিভ হাতখানেক লম্বা হয়ে তৃষ্ণার্ত বেরিয়ে আসে। অথচ আশেপাশে কোথাও এক ফোঁটা পানি নেই, চারপাশে অন্ধকার, কেবল একটি দরজা, সেটিও বাইরে থেকে শক্ত করে আটকানো। দেওয়ালে ছোট ছোট ফাঁক দিয়ে আসা ম্লান আলো ছাড়া আর কিছুই নেই এই কারাগারে। তার সামনে রাখা আছে এখন শুকনো বাসি দুটো রুটি আর 1 গ্লাস ঘোলাটে পানি। ক্ষুধার যন্ত্রণায় মেয়েটি সেই বাসি রুটিগুলো কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। প্রথম রুটি শেষ করতে না করতেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, গলায় রুটি আটকে গেছে। হাঁপাতে হাঁপাতে সে হাত বাড়িয়ে গ্লাসের পানি তুলে নেয়। তীব্র তৃষ্ণায় এক কুলি গিলেও ফেলে, আরেক কুলি মুখে দেয়, কিন্তু গলা দিয়ে আর নামাতে পারে না। সেই পানিটা ছিল ড্রেনের পচা পানি। সাথে সাথে মনে হলো গলার ভেতরে বড় কোনো মাছের কাঁটা বিঁধে গেছে। মেয়েটি বুক ফেটে কাশতে থাকে, চোখ দিয়ে পানি নয়, এবার লাল রক্ত ঝরতে শুরু করে। মুহূর্তের মধ্যেই সে রক্ত চোখ থেকে গড়িয়ে মুখ দিয়ে বেরোতে থাকে। যন্ত্রণা সহ্য করতে না পেরে মেয়েটি গলা চেপে ধরে ছটফট করতে থাকে। একসময় গলা ফেটে ধপাধপ করে রক্ত ঝরতে শুরু করে। মাথাটা ঠাস করে লুটিয়ে পড়ে ওর স্যাঁতসেঁতে পোকায় ভরা মাটির ওপর। আধমরা মাছের মতো শরীরটা কাঁপতে কাঁপতে ছটফট করতে থাকে। তার প্রতিটি নিঃশ্বাস মনে হচ্ছে মৃত্যুর করাল থাবার সাথে শেষ লড়াই। পোকাগুলো ওর কান চুলের ভাঁজে ঢুকে গিয়ে কামড়াতে থাকে। এতে মেয়েটির জান শোপে চিৎকার করতে চাই, কিন্তু পারে না, গলায় কাটা আটকে যাওয়ার জন্য। ওকে এমন কাতরাতে দেখে সামনে দাঁড়িয়ে থাকা লোকটি পিশাচের মতো হেসে বলে, দেখ মাগি, কেমন লাগে মাগিগিরি করলে, আমাগো সাথে করতে নিছিলি, এবার বুঝছেলা। বাইরে ভাই, আমি এমন জোরে এই কথাটা বলছি, দেখ মাকার গয়েছি, মানে এত জোরে বলছি, আমার আশেপাশে সবাই আমার দিকে তাকাচ্ছে, পাশের রুম থেকে বের হয়ে এসে তাকাচ্ছে আমার দিকে, বুঝছো? কি অকওয়ার্ড সিচুয়েশন। আমার কমিউনিটি না এখন জমজমাট হয়ে গেছে। আমার কমিউনিটিতে এখন মেঘ আছে, আবির ভাই আছে,
তারপরে তোমার মনে করো বন্যা আছে, এক কথায় খান পরিবারের সকল সদস্যই মানে ওই যে চাচা চাচি এগুলা বাদে সবাই আমার কমিউনিটিতে উপস্থিত আছে, বুঝছো? আরও অনেকে আছে। তোমরা যদি আমার কমিউনিটিতে এখনো প্রবেশ করে না থাকো, আমার কমিউনিটিতে যদি এখনো যুক্ত হয়ে না থাকো, তাহলে অবশ্যই আমার কমিউনিটিতে যুক্ত হও। দেখো অনেক মজা পাবে, একটা ফ্যামিলি তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, ভিডিওতে যদি এখনো লাইক কমেন্ট শেয়ার না করে থাকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।